সবাইকে তো দেখো আজকে আমরা বায়োলজির জটিল একটা টপিক পড়ব যে ডিএনএ রেপ্লিকেশন। তো প্রথম অধ্যায়ের শেষের যে কয়েকটা টপিক আছে তোমাদের এটা অনেকেরই কঠিন লাগে, ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। তো এগুলো আমরা প্রত্যেকটা খুব সহজ করে দেখব। তো আজকে আমরা দেখব ডিএনএ রেপ্লিকেশন। তো এই রেপ্লিকেশনের বাংলা মানে কি, রেপ্লিকেশন মানে কি জানো, যে অনুলিপন, ঠিক আছে, বা কপি তৈরি করা। ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ অনুলিপন তোমাদের বইয়ে দেওয়া আছে। এটার মানে যে কপি তৈরি করা, তোমার কাছে একটা জিনিস আছে, তুমি আরেকটা ওইটা থেকে দুইটা জিনিস তৈরি করতেছো, ঠিক আছে। একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তুমি তৈরি করবা, ওইটারে বলে ডিএনএ রেপ্লিকেশন। এখন তোমার মনে হতে পারে যে আমার ডিএনএ একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি করার দরকারই বা কী, ঠিক আছে, এটার কোন জায়গায় কাজে লাগবে, এটার প্রয়োজনীয়তা কী। দেখো তুমি কোষ বিভাজন পড়ছো, একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হইতেছে, তাই না। মাইটোসিস কোষ বিভাজনে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হইতেছে। তাহলে একটা কোষ থেকে হুবহু আমি যদি দুইটা কোষ তৈরি করি, তার মানে একটা কোষে যা যা আছে ওইরকম আমার ডাবল হওয়া লাগবে, তাই না। তাহলে একটা কোষে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে আছে কি, ওই যে তোমার ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে থাকে তোমার ডিএনএ। তার মানে কি, নিউক্লিয়াস আমার ডাবল করতে হবে, ফলে নিউক্লিয়াসের ভিতরে যে ডিএনএ আছে ওগুলো আমার ডাবল করতে হবে, তাই না। যেহেতু একটা কোষ থেকে আমি দুইটা কোষ তৈরি করতেছি, ফলে দুইটা নিউক্লিয়াস তৈরি করতে হবে। ওই একটা নিউক্লিয়াসের মধ্যে যা যা ছিল আরেকটা নিউক্লিয়াসে তাই তাই থাকা লাগবে। মানে ক্রোমোজোম, ডিএনএ, জিন যা যা ছিল আরেকটা এর মধ্যেও এরকম থাকা লাগবে। মানে আমার দুইটা তৈরি করতে হবে। তাহলে ওই জায়গাতে কী হয়, এই ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমেই হয়। আবার তোমরা কোষচক্র পড়ছো, মানে কোষ যে বিভাজন হইতেছে ওইটা একটা নিয়ম মেনে চলতেছে, যেটারে বলে কোষচক্র। কি, মাইটোসিস আর ইন্টারফেস, তাই না। মাইটোসিস মানে যে তোমার এই যে নিউক্লিয়াসের বিভাজনটা যে হইতেছে, আর ইন্টারফেস মানে কি, প্রিপারেশন যে নিতেছে। তাহলে তোমরা ইন্টারফেসের তিনটা স্টেপ আছে, তোমরা দেখছিলা কি, G1, G2 আর এস ফেজ। তো এস ফেজে কী হয় তোমরা বলছিলে, ডিএনএ অনুলিপন হয়। তার মানে কোষ বিভাজনের জন্য অবশ্যই ডিএনএ অনুলিপনটা দরকার আছে। তাহলে কোন জায়গাতে ডিএনএ রেপ্লিকেশনটা দরকার বা ডিএনএ অনুলিপনটা দরকার আমরা সেটা জানলাম। তাহলে দেখো এখন প্রসেসটার মধ্যে আমরা চলে যাই। তার মানে ডিএনএ রেপ্লিকেশন মানে কি, তোমার কাছে একটা ডিএনএ আছে, এরকম একটা ডিএনএ আছে, তুমি ওইটা থেকে কী করবা, দুইটা ডিএনএ তৈরি করবা। কী করবা, দুইটা ডিএনএ তৈরি করবা, এটার বলে ডিএনএ রেপ্লিকেশন। তখন যখন ডিএনএ রেপ্লিকেশন আবিষ্কার হয়, তখন নর্মালি তিনটা প্রস্তাবিত পদ্ধতি ছিল, যে এই তিনটা পদ্ধতিতে ডিএনএ রেপ্লিকেশন হইতে পারে, ঠিক আছে। একটা হলো সংরক্ষণশীল পদ্ধতি বা কনজারভেটিভ, আরেকটা হলো অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি বা সেমি কনজারভেটিভ প্রসেস, আরেকটা হলো বিচ্ছুরণশীল পদ্ধতি বা ডিসপার্টিভ প্রসেস। তাহলে এই তিনটা প্রসেসটা কি, দেখো সংরক্ষণশীল পদ্ধতি, আমি নিচে একটা ছবি দেখেছি, দেখো এটা মনে করো একটা মাদার ডিএনএ, মানে এই ডিএনএ থেকে আমার দুইটা ডিএনএ তৈরি করতে হবে। দেখছো এই ডিএনএটা এরকম, তোমরা তো জানো যে ডিএনএ এরকম পেঁচানো। তাহলে একটা ডিএনএ থেকে আমি দুইটা ডিএনএ তৈরি করবো। তাহলে দেখো একটা ডিএনএ থেকে যে আমি দুইটা ডিএনএ তৈরি করছি, যার একটা কিন্তু আগের ডিএনএ, ঠিক আছে, আগে যেটা ছিল ওইটাই এটা, আর আরেকটা ডিএনএ নতুন তৈরি হয়েছে। তাহলে আমি একটা ডিএনএ থেকে যদি দুইটা ডিএনএ তৈরি করি, যার একটা ডিএনএ পুরাটাই মাদার ডিএনএ বা মাতৃ ডিএনএ, আর আরেকটা ডিএনএ নতুন, তাহলে এটারে বলে সংরক্ষণশীল পদ্ধতি। কারণ এই ডিএনএটা পুরাটাই কি মায়ের মতোই আছে, তাই না, মাতৃ ইটার মতোই আছে, মানে এর পুরাটাই এর মধ্যে সংরক্ষণশীল আছে। হ্যাঁ, তার মানে একটা যেহেতু সংরক্ষণশীল আছে, পুরাটাই হুবহু একরকমই আছে, তার মানে কি এটার বলে মাদার ডিএনএ। তো এটা কেমন হয় দেখো, প্রথমে এই দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র আমি কী করতেছি, আলাদা করতেছি। এই একটা আলাদা করলাম, এই একটা আলাদা করলাম, ঠিক আছে, দুইটা আমি আলাদা করলাম। তারপর এর কমপ্লিমেন্ট আরেকটা এরকম তৈরি হবে, ঠিক আছে, এর কমপ্লিমেন্ট আরেকটা এখানে তৈরি হইতেছে, এটার হুবহু। তোমরা তো জানো যে ডিএনএ তোমরা পড়ছো যে এখানে এই যে এ থাকে, এখানে যদি এ থাকে তাহলে এটার কমপ্লিমেন্ট যেটা আছে ওটা তৈরি হবে, তাই না। মানে এই নিউক্লিওটাইডগুলোর কমপ্লিমেন্ট নিউক্লিওটাইড এখানে তোমার তৈরি হবে। নাইট্রোজেন কমপ্লিমেন্ট যে নাইট্রোজেন বেসগুলো আছে, পরিপূরক নাইট্রোজেন বেস, অ্যাডেনিন থাকলে কি থায়ামিন আসে, সাইটোসিন থাকলে কি আসে, গুয়ানিন আসে, মানে ওইরকম কমপ্লিমেন্টগুলো আসে, এরকম এরকম করে আরেকটা লাইন তৈরি করবে। তার মানে একটা লাইন ছিল, সেখান থেকে আরেকটা লাইন, মানে পুরো একটা ডিএনএ তৈরি হলো। দেন এইটা আবার কি পুরো আরেকটা ইয়ে তৈরি হলো, ঠিক আছে। তাহলে এই যে দেখো, তার মানে এই একটা থেকে দুইটা লাইন আমি দিছিলাম, ওই দুইটা লাইন প্রত্যেকটাই আরেকটা করে এক্সট্রা লাইন তৈরি করে দুইটা ডিএনএ তৈরি করে ফেলছে। এখন যে এই লাইনটা ছিল এর, আবার এর উপর লাইনটা ছিল এর, তখন এই দুইটা আবার আলাদা হয়ে যাবে। দেন এই উপরেরটা আবার একসাথে হবে, হয়ে এটাই তৈরি করবে। আর এই যে এখান থেকে এখানে যে নতুনটা তৈরি হলো আর এখানে যে নতুনটা তৈরি হলো, ওই দুইটা নতুন আবার একসাথে হবে। তাহলে ওই দুইটা নতুন হলো এইটা, হ্যাঁ, আর ওই যে দুইটা পুরাতন হলো এইটা। তাহলে তোমরা আশা করি এটা বুঝছো, এটা হলো সংরক্ষণশীল, ঠিক আছে। ওরা নর্মালি এই প্রসেসে হয়, পরে আবার ওরা নতুন দুইটা আলাদা হয়ে একটা তৈরি করছে, আর পুরাতন দুইটা আবার এক জায়গাতে হয়েছে। এটা হলো সংরক্ষণশীল, যেহেতু হুবহু মায়ের যে এইটা একটার মধ্যে একদম হুবহু সংরক্ষিত আছে, এই জন্য এটা সংরক্ষণশীল। এবার আসে অর্ধ সংরক্ষণশীল, মানে কি, অর্ধেক সংরক্ষণ থাকবে, অর্ধেক সংরক্ষণ থাকবে না। তার মানে এখানে দেখো এই যে এটা মাত্র ডিএনএ, এই দুইটা স্ট্র্যান্ড নর্মালি আলাদা হয়ে গেছে, এই যে এটা একটা আলাদা হয়েছে। তারপর এইটা এর পরিপূরক একটারে তৈরি করে নিচ্ছে, দেন এইটা এর পরিপূরক একটারে তৈরি করে নিচ্ছে, ফলে এইটা থেকে এই দুইটা তৈরি হয়েছে।
ফলে এই দুইটার দেখো এই যে লাইনটা পুরা মায়ের লাইনের হুবহু, ঠিক আছে, মাতৃ ডিএনএর হুবহু লাইন কিন্তু এটাই, ঠিক আছে, কিন্তু আরেকটা হলো নতুন। তেমনি এইটারও অর্ধেক, এইটার হুবহু, এখানে এ থাকলে, এখানে জি থাকলে, এখানে সি থাকলে, এখানেও আছে এ, এখানেও জি, মানে সিকোয়েন্সটা সেম, ঠিক আছে। তো একটা লাইনের সিকোয়েন্স পুরো একদম মাতৃ এর একটা লাইনের মতো, আর একটা হলো নতুন। তো যেহেতু নতুন দুইটাই তৈরি হইতেছে, এই দুইটার প্রত্যেকটারই একটা হলো পুরাতন আর একটা নতুন। তার মানে কি যে অর্ধেক সংরক্ষণশীল হয়েছে, ঠিক আছে, অর্ধেক সংরক্ষিত আমি করতে পারছি, কিন্তু বাকি অর্ধেক করতে পারিনি, বাকি অর্ধেক নতুন আসছে। তার মানে পুরাতনটা থেকে নতুন যে দুইটা তৈরি হলো তার মধ্যে একটা স্ট্যান্ড পুরা মাতৃ ডিএনএর মতোই আছে, এই জন্য এটা কি অর্ধেক সংরক্ষণ করতে পারছে, অর্ধেক সংরক্ষণ করতে পারেনি, এই জন্য এটা কী বলে অর্ধ সংরক্ষণশীল বা সেমি কনজারভেটিভ প্রসেস। আরেকটা আছে বিচ্ছুরণশীল, ওইটার আমি চিত্র এখানে দিই নেই, তবে তোমাদের আমি দেখাই। বিচ্ছুরণশীল মানে কি, মানে দেখো এই যে এরকম 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 না, তাহলে এইটা থেকে মনে করো নতুন যেটা তৈরি হবে, এই যে দেখো, দেখছো নতুন যেটা তৈরি দেখো, এই যে নতুনের এই একটু কি মাত্র ডিএনএর মতোই হুবহু, যেই তোমার নাইট্রোজেন বেস সিকোয়েন্স আছে ওখানেও বেস সিকোয়েন্স আছে, বাট এতটুক নতুন, ঠিক আছে। এর এখানে এতটুক নতুন, বাট এর এখানে এই যে এতটুক, এটা আবার কি এইখানকার পুরাতন, আর আবার এতটুক নতুন এতটুক নতুন, মানে নতুন যে দুইটা তৈরি হবে তার স্থানে স্থানে একটা জায়গায় পুরো মাত্র ডিএনএর মতো হুবহু, আর অর্ধেক জায়গায় আবার একটু জায়গায় নতুন, আবার পুরাতন আবার নতুন, এমনি, ঠিক আছে। মানে কিছু কিছু জায়গাটা হলো বিচ্ছুরণশীল, বুঝছো, একটু আছে আবার একটু নাই, একটু আছে আবার একটু নাই, এমনি। তার মানে তিনটা প্রসেস গেল, এই তিনটা হলো প্রস্তাবিত প্রসেস, ঠিক আছে। তারা ধারণা করে এই তিনটাই আমাদের যে ডিএনএগুলো আছে এই তিনটা প্রসেসেই নর্মালি হয়, কিন্তু পরবর্তীতে আরও দেখা গেল যে আমাদের যে ডিএনএ সেটা যে অনুলিপন হয়, মানে কোষ বিভাজনের সময় যে কপি তৈরি করে, সেটা মেনলি এই অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি দিয়ে করে, ঠিক আছে। মানে যে একটা পুরাতন থাকে আর একটা নতুন থাকে। তো এইটা পরে আবিষ্কার হয়েছে, এইটা বলছে দেখো যে ডিএনএ যে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে অনুলিপিত হয়, এটা বলছে বিজ্ঞানী সুয়েকা সাইমন, এই দুইজন পরীক্ষা করে দেখছে যে আসলে কি আমাদের দেহে মেনলি নর্মালি বা আসলে বাস্তবেই ডিএনএটা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে অনুলিপিত হয়। তো বিজ্ঞানী সুয়েকা প্রথমে এই যে মানব দেহের হেলার কোষ যে আছে, এই হেলার কোষে প্রথম সে পরীক্ষা করে দেখেছে না ডিএনএ অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতেই হয়। আর বিজ্ঞানী সাইমন যে আছে সে ক্লামাইডোমোনাস, এই ক্লামাইডোমোনাস যে শৈবালটা আছে সেখানে সে পরীক্ষা করে দেখে, ঠিক আছে। তার মানে সুয়েকা প্রথমে মানব হেলার কোষে এই ডিএনএ অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিটা আবিষ্কার করে, আর সাইমন ক্লামাইডোমোনাসের কোষে আবিষ্কার করে, ঠিক আছে। তাহলে ডিএনএর তিনটা পদ্ধতি তোমরা দেখলা, ডিএনএ রেপ্লিকেশন মানে কি দেখলা। এখন তুমি ডিরেক্ট আমরা চলে যাই প্রসেসে, যে প্রসেসটা আসলে কী হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশন মানে এই যে এই প্রসেসে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে দেখো একটা থেকে দুইটা তৈরি হইতেছে, এটা কীভাবে প্রসেস হইতেছে, প্রথমত এটা থেকে দুইটা আলাদা হয়ে যেতেছে, তারপর নতুন তৈরি করতেছে। তো এই প্রসেসটা তো আস্তে আস্তে একটা সিস্টেম আছে, তো এটা আমরা একটু দেখি চলো যে কী কীভাবে হয়। তাহলে এখানে দেখো এই যে ডিএনএ তোমার মেইনলি রেপ্লিকেশন কী হয় তার কিছু কিছু জিনিস লাগবে তোমার ডিএনএ রেপ্লিকেশন করার জন্য, মানে একটা ডিএনএ থেকে তুমি দুইটা ডিএনএ তৈরি করবে, এর জন্য কিছু কিছু উপাদান লাগে। প্রথমেই লাগে দেখো নিউক্লিওটাইড, এখানে লিখছি, এখানে যদিও আমি নিউক্লিওটাইড লিখছি কিন্তু এখানে কি নিউক্লিওসাইড ট্রাইফসফেট থাকে মেইনলি, বুঝছো। নিউক্লিওসাইড ওইটা আমি একটু পর তোমাদের দেখাইতেছি যে আসলে ঘটনাটা কি। নিউক্লিওসাইড ট্রাইফসফেট, ঠিক আছে। নিউক্লিওসাইড ট্রাইফসফেট, এই নিউক্লিওসাইড কি, নিউক্লিওটাইড কি, এই জিনিসগুলো তোমরা ডিএনএর যে গঠন আছে আমাদের সেই ভিডিওতে কিন্তু দেখছো, ঠিক আছে। তাহলে নিউক্লিওসাইড ট্রাইফসফেট মানে কি এখানে তিনটা ফসফেট থাকে, তাই না, তিনটা ফসফেট, ঠিক আছে। তাহলে একটা নিউক্লিওটাইড লাগবে, তোমরা ধরে নাও নিউক্লিওটাইড, ঠিক আছে। এই নিউক্লিওসাইড ট্রাইফসফেটে পরে নিউক্লিওটাইড গঠন করে, ঠিক আছে, মানে এই জিনিসটাই কনভার্ট হয়ে নিউক্লিওটাইড গঠন করে, হ্যাঁ। তারপর 2 নম্বরে ডিএনএ সার্চ, দেখো ডিএনএ সার্চ মানে কি, মানে যেইটা থেকে নতুন এই যে এইটা দেখো, এইটা থেকে আমি যে এই যে এইটা আর এইটা প্রথমে তৈরি করলাম, তাই না, এইটা থেকে দুইটা আলাদা করলাম। এখন এই যে নতুন লাইনটা তৈরি হয়েছে, নতুন যে সূত্রকটা তৈরি হয়েছে সেটা কিন্তু আগেরটারে কপি করেই তৈরি হয়েছে, তাই না। মানে আগেরটার কপি বলতে আগের এখানে টি থাকলে সে এখানে আরেকটা বসাইছে এমনি করে, তাই না, মানে ওরে দেখে দেখে সে পরিপূরকটা বসাইছে। তাহলে এই যে যেটারে দেখে দেখে বসাইছে এটা বলে ডিএনএ টেমপ্লেট,
বা ডিএনএ সার্চ, ঠিক আছে? মানে যারে আমি ফলো করে লিখতেছি, আমি আমার বন্ধুরে দেখে দেখে তো লিখতেছি, এটা মনে করো এই অনুযায়ী আমার বানাইতে হবে একটা জিনিস, ঠিক আছে? এই অনুযায়ী একটা জিনিস আমার বানাইতে হবে, তো যারে দেখে আমি বানাইতেছি সেটা হলো ডিএনএ টেমপ্লেট, ঠিক আছে? তো ডিএনএ টেমপ্লেট কি এটা তোমরা বুঝলা। তাহলে ডিএনএ সার্চ বা টেমপ্লেট মানে ওই যে মাতৃ ডিএনএর যে সূত্রগুলো আছে ওগুলোর বলে ডিএনএ টেমপ্লেট বা ডিএনএ সার্চ। আবার ডিএনএ পলিমারেজ এনজাইম খুবই গুরুত্বপূর্ণ এনজাইম। মেইনলি তোমার যে রেপ্লিকেশনটা হইতেছে সেটা মেইনলি ডিএনএ পলিমারেজ এনজাইমই করতেছে, ঠিক আছে? ডিএনএ পলিমারেজ এনজাইম দিয়ে আমরা রেপ্লিকেশনটা করি। এবার তারপরে আসো যে প্রাইমার, ঠিক আছে? এই প্রাইমারটা মেইনলি প্রাইমেসটা গঠন করে। প্রাইমারটা কি? এটা একটা গঠন। এই প্রাইমারটার মধ্যে থাকে কয়েকটা কি, অনেক কয়েকটা নিউক্লিওটাইড থাকে। নিউক্লিওটাইড নিয়ে গঠিত, ঠিক আছে? নিউক্লিওটাইড নর্মালি 10টার মতো নিউক্লিওটাইড নিয়ে গঠিত। নিউক্লিওটাইড নিয়ে গঠিত, ঠিক আছে? তো এই প্রাইমারটা মানে একটা নিউক্লিওটাইডের গঠন, মানে যে এরকম 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 কয়েকটা একটা নিউক্লিওটাইড থাকবে, ঠিক আছে? এইটাই মেনলি কি যে তোমার একটা প্রাইমার। এই যে এর তো তোমরা জানো যে এগুলা, এই যে এগুলো এক একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, তাই না? নিউক্লিওটাইড মানে এইরকম মনে করো এইরকম, ঠিক আছে? এটা একটা নিউক্লিওটাইড, দেন এইটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড। এই দাগটা মানে কি? এখানে থাকে নাইট্রোজেন বেস, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন বা থাইমিন যাই থাকে। আর এই দাগটার মধ্যে কি আছে? একটা সুগার আছে, একটা ফসফেট আছে, তাই না? এটা তোমরা এই যে ডিএনএর গঠনে কিন্তু বলে দেখছো। মানে এই জিনিসটা যখন আমি একসাথে করে এরকম করতেছি, মানে এখানে অনেকগুলো নিউক্লিওটাইড একসাথে হলো, প্রায় 10টার মতো বা 8টার মতো। তো এই একটা এরকম অনেক কয়েকটা নিউক্লিওটাইড একসাথে হয়ে কিন্তু একটা প্রাইমার গঠন করে, ঠিক আছে? তো এই প্রাইমার গঠন করে মানে তোমার এই যে নতুন যেটা আছে, মানে পুরাতন যেটা টেমপ্লেট, মানে যেটা থেকে আমার তৈরি করতে হবে সেটার এখানে থাকে, তাই না? তো এর পরিপূরকগুলো তো আমার তৈরি করতে হবে, এখানে জোড়া লাগাইতে হবে। তাহলে এইখানে যদি এ থাকে তার মানে এখানে আমার কি অ্যাডেনিনের সাথে কি থায়ামিন টি লাগে, তার মানে টি ই এরকম এরকম প্রথম যে 8টা 10টা আছে তার পরিপূরক জিনিসগুলা যে নিউক্লিওটাইড সেইটা প্রথমে যে যুক্ত হয় এটা বলে প্রাইমার, ঠিক আছে? প্রাইমার কি মানে তোমার এটা মনে করো যে একটা সাজ, তোমার এটা দেখে নতুন একটা বানাইতে হবে। তাহলে কাজটা যে প্রথম আমি শুরু করব, প্রথম কয়েকটা নিউক্লিওটাইড একসাথে যায় বসে, ঠিক আছে? ওদের কমপ্লিমেন্টারি বা পরিপূরক নিউক্লিওটাইড একসাথে একটা বসে, তো এইটারে বলে প্রাইমার, ঠিক আছে? এই প্রাইমারের পরেই ডিএনএ পলিমারেজ আসে, তারপর সে বাকিগুলো এরকম করে বসায় বসায় একবার শেষ পর্যন্ত বসায়। তাহলে প্রথম যে কয়েকটা বসাবে সেটা মেনলি প্রাইমারের মধ্যেই থাকে। প্রাইমারে অটোমেটিক সেট করা থাকে যে কয়েকটা তোমার নিউক্লিওটাইড থাকবে, মানে ওর পরিপূরক নিউক্লিওটাইড নিয়ে এই প্রাইমারটা গঠিত, যেটা আগে বসে, এরপরে তোমার ডিএনএ পলিমারেজ আসে বাকিগুলো বসায় দেয়। তো এই ডিএনএ পলিমারেজ কিন্তু সবার আগে আসা ওই বসাইতে পারবে না, প্রথমে আগে প্রাইমার লাগবে। প্রাইমার যেখান থেকে একটু কাজ শুরু করে দেবে, প্রাইমার আসেই যে একটু কাজ শুরু করে দিল না, কয়েকটা নিউক্লিওটাইডের এগেনস্টে যে বেসগুলো আছে ওগুলোর বসায় কয়েকটা নিউক্লিওটাইড যুক্ত করে দিছে, সেটা প্রাইমারি অটোমেটিকলি করে গেছে, ঠিক আছে? মানে এটা প্রাইমারি করে গেছে। এর বাকি কাজ কি? তোমার ডিএনএ পলিমারেজ করবে। ডিএনএর পলিমারেজ তখন বাকিগুলো এরকম করে যুক্ত করে আর বড় একটা লাইন তৈরি করবে, ঠিক আছে? ডিএনএ পলিমারেজ যুক্ত করতে থাকবে। এই প্রাইমারটা যদি না আসতো ডিএনএ পলিমারেজ আসতে পারতো না। তার মানে আগে প্রাইমারটা আসবে, প্রাইমারে দেখেই ডিএনএ পলিমারেজটা আসবে। দেন এই যখন কাজ করতে থাকবে তখন এই প্রাইমারটা আবার উঠে যাবে, ঠিক আছে? এই প্রাইমারটা আবার ওর কাজ শেষে ওই আবার এই যেই কয়েকটা নিউক্লিওটাইড দিছিল ওইগুলো নিউক্লিওটাইড সে সরায় আবার উঠে যাবে, ঠিক আছে? এগুলো আমরা পরে দেখতেছি। তার মানে প্রাইমারকে দেখলে এবার কিছু এনজাইম খুবই গুরুত্বপূর্ণ এনজাইম দেখো, প্রাইমেস এনজাইম। এই প্রাইমেস এনজাইমটি কিন্তু প্রাইমার তৈরি করে, ঠিক আছে? প্রাইমেস এনজাইম। হেলিকেস এনজাইম। হেলিকেস এনজাইম কী করে? তোমার এই যে এটার যে এরকম আছে, এটার আমি নর্মালি এরকম করলাম, ঠিক আছে? সোজা করলাম। তোমরা তো জানো যে এদের মাঝখানে হাইড্রোজেন বন্ধন থাকে, মানে যে বেসগুলো আছে ওদের মাঝখানে কিন্তু হাইড্রোজেন বন্ধন থাকে। এখানে যদি এ থাকে, এখানে যদি টি থাকে, তাহলে এদের মধ্যে কি এ আর টির মধ্যে 2 বন্ধন থাকে, তাই না? তো এই 2 বন্ধন, এই যে বন্ধনগুলো ভেঙে এই জিনিসগুলো ভাঙবো আমি, ভেঙে এরকম প্লেন তৈরি করবো। এদের মাঝখানে কিন্তু বন্ধন ছিল, তাই না? এরকম 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 এদের মধ্যে তো বন্ধন ছিল, এটা পেঁচায় আছে। এরা দুইটা পেঁচায় থাকলেও এই দুইটা সূত্র কিন্তু সবসময় কী থাকে? সমান্তরাল থাকে এরকম, ঠিক আছে? সমান্তরাল। এইটা কেমনে থাকে তোমার, এটা তোমার যদি বোঝানো হয়, সাপোজ মনে করো একটা বোতল, ঠিক আছে? তুমি এখানে একটা দড়ি এরকম করে পেঁচাইছো, এরকম করে পেঁচায়, এরকম করে পেঁচায়, এরকম করে পেঁচায়, এরকম করে এরকম করে এরকম করে আনতেছো, ঠিক আছে? মানে এই যে দুইটা দড়ি, এই যে দুইটা দড়ি সবসময় কিন্তু এরকম পজিশনে থাকবে, ঠিক আছে? মানে এই দুইটার মাঝখানে যে এই গ্যাপটা কিন্তু এরকমই থাকবে, এরকম করে আসবে, ঠিক আছে? এরকম করে আসবে, ওই দুইটার মাঝখানে সমান আছে, কিন্তু ওরা কিন্তু একটা ফাঁকা জায়গায় ঘুরে এরকম করে ঘুরতেছে সিঁড়ির মতো। কোনো পেঁচানো সিঁড়িগুলো দেখো না এরকম করে অনেক 100 তলা বা 20-30 তলা যেগুলো আছে এরকম করে পেঁচায় থাকে। কিন্তু ওই যে দুইটা তোমার যে সিঁড়ির যে এইটা মনে করো সিঁড়ি, ঠিক আছে? ওই সিঁড়ির যে দুই এর কিন্তু দৈর্ঘ্য সেম, কিন্তু ওরা এরকম পেঁচায় নামে না, উপর থেকে নিচে পেঁচায় নামে, তেমনি এইটাও ডিএনএ নর্মালি এরকম পেঁচানো এরম থাকে। কিন্তু দুইটা যে তোমার পলিনিউক্লিওটাইড চেইন, এরকম দুইটা চেইনের কিন্তু দূরত্ব সেমই থাকে, কিন্তু ওরা নর্মালি এরকম একটা লম্বা একটা ফাঁকা জায়গায় পেঁচায় থাকে, ঠিক আছে? এটা আমি তোমাদের নর্মালি দড়ি থাকলে আমি দেখাইতে পারতাম,
তাহলে এই যে দেখতেছো যে দুইটা যে তোমার সূত্র আছে পলিনিউক্লিয়ার চেইন এরকম, এই দুইটার মাঝখানে তো হাইড্রোজেন বন্ধন থাকে, তাই না? বেসগুলোর মাঝখানে 2 বন্ধন বা 3 বন্ধন থাকে। তো এই বেসগুলো এই বন্ধন হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে দিবে, সেটা হলো ডিএনএ হেলিকেস। ঠিক আছে? হেলিকেক্স মানে কি, যে হেলিক্সের বন্ধনগুলো ভেঙে দেবে। এই যে দুইটা মিলে হেলিক্স তৈরি করছে, এদের মাঝখানে যেই নর্মালি নাইট্রোজেন বেসগুলোর মধ্যে যে 2 বন্ধন বা 3 বন্ধন থাকে, ওই বন্ধনগুলো হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে দিয়ে এই সূত্র দুইটারে আলাদা করে দেবে। ঠিক আছে? এদের মাঝখানে একদম ফাঁকা করে দেবে, বন্ধনগুলো রাখবে না। এটা হলো হেলিকেস। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, দেখো এই যে আলাদা করে দিল, এই জিনিসগুলো যেহেতু ডিএনএ কিন্তু এরকম করে পেঁচানি থাকে, তাই না? তো এই পেঁচানি থাকার কারণে তুমি যে এগুলো আলাদা করছো, এটা কিন্তু আবার একসাথে জোড়া রাখতে পারে। ঠিক আছে? তুমি যে আলাদা করছো, যেহেতু এদের মধ্যে এরকম পেঁচানি থাকে, একটা কয়েলিং থাকে, এই জন্য তুমি যখন এই বেসগুলো আলাদা করছো, তো এরা আবার একসাথে লাগতে চায়। ঠিক আছে? এই দুইটা আমার মেইন টার্গেট, এই দুইটা পরিপূরকের মাঝখানে ফাঁকা করবো আমি, ফাঁকা করবো। তো এরকম ফাঁকা করার জন্য তো প্রথমে তো আমার বন্ধন ভাঙতে হবে। বন্ধন ভাঙার পরও দেখবে যে ওরা একসাথে প্রায় একটু জোড়া কাছাকাছি আসতে চায়, কিন্তু আমার তো কাছাকাছি আসতে দেওয়া যাবে না। তো এই জন্য প্রথমে আমি কী করলাম, হেলিকেজতে বন্ধন ভাঙলাম। দেন ওই দুইটা যেন আবার না লাগা যায় একসাথে, ওই না লাগার জন্য আমি সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, এক ধরনের প্রোটিন গোল গোল, এখানে প্রোটিন একগুলো দিয়ে দিব। ঠিক আছে? তো এই গোল গোল যে প্রোটিন আমি দিয়ে দিলাম, এই প্রোটিন লড়ার জোড়া লাগতে দেবে না। ঠিক আছে? এবার আসলে টপোআইসোমারেস জিনিস এইটা একটু জটিল টাইপের। মনে রাখবা যে ডিএনএ যদি এরকম প্যাঁচানি থাকে, ঠিক আছে, এই যে দেখো এরকম একটা প্যাঁচানি থাকে, ঠিক আছে, একটা দড়ির মতো। তোমার আসলে জিনিসগুলো একটু টপোআইসোমারেস নিয়ে তোমাদের বই এতটা লেখা নেই, এটা তোমাদের এত জানাও লাগবে না। ঠিক আছে? শুধু মনে রাখো, এই যে দেখো এটা একটা দড়ি, ঠিক আছে, এটা একটা দড়ি না? তো এটার একটা ডিএনএ এরকম প্যাঁচানি থাকে, তাই না? এই যে এখানে কিন্তু দুইটা আছে, দেখছো, এই যে দুইটা, মানে এই যে প্রথমে এই যে এই দুইটা যে এরকম করে লাগানি থাকে, নর্মালি এইভাবে কাছাকাছি থাকে, এটা কিন্তু হাইড্রোজেন বন্ধন দিয়ে থাকে। তো হাইড্রোজেন বন্ধন আমি ভাঙলাম, ভাঙার পরে এই যে এরকম আমি ফাঁকা করবো নর্মালি। ঠিক আছে? এই ফাঁকা করবো, দেন এইটা কিন্তু আমি যদি ছাড়ে দিই, আবার কিন্তু এরা কাছাকাছি আসতে চাবে। ঠিক আছে? জোড়া লাগতে চাবে। তো এটা হেলিকেস এনজাইম এরকম দেওয়া হয়, যার কারণে ওরা লাগে না। ঠিক আছে? এটা লাগে না। এরপর দেখো টপোআইসোমারেস এনজাইমের কাজ কি, এই যে এটা একটা পেঁচানো, একটা দড়ি দেখতেছো, এটা একটা দড়ি। তো এই দড়িটা কিন্তু আরও একটু পেঁচানি থাকবে। তো আমি যখন কী করবো, এই যে এখানে তোমার হেলিকেস এনজাইম, তারপর সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন নর্মালি এরকম ফাঁকা করতে থাকবো, তাই না? দেখো এটা কিন্তু আমি এরকম ফাঁকা করতে থাকবো, এরকম ফাঁকা করতে থাকবো, এরকম ফাঁকা করতে থাকবো। তো এই ফাঁকা যখন আমি করবো, এই যে এরকম যখন আমি এই দুইটার এরকম আলাদা করবো, তখন এই যে সামনে আমার আছে, এরা কিন্তু আবার প্যাঁচ লেগে যাবে। দেখবা তুমি যখন এটা খুব বেশি করবা না, দেখো এটা যখন তুমি এই যে খুব বেশি করবা, এরকম আলাদা করতে চাবা, এই দুইটারে খুব বেশি ফোর্স করে এখানে আরেকজন লাগতো, আমি একা কিন্তু পারতেছি না। এটা তুমি যখন এই যে এরকম এরকম করে খুলতে যাবে না, তখন এদের মধ্যে আবার প্যাঁচ লেগে যাবে, কারণ এই জায়গাটা একটু টাইট হয়ে যাবে, তাই না? এদের মধ্যে দেখবে যে এরকম করে প্যাঁচ লেগে গেছে, এই জায়গাটা টাইট হয়ে যাবে। এই জন্য কী হয় নর্মালি, এই জন্য তোমার এইটা এরম করার জন্য, এই জন্য এই স্থানে জায়গায় আমি যদি দেখো যে এইটার একটা প্রান্ত আমি কেটে দিই, একটা প্রান্ত কেটে দিয়ে এই কয়েলগুলা, এই যে এইটার আমি মনে করি এখানে কাইটে দিলাম, কাইটা দিয়ে আমি এইটারে এরকম করে ঘুরাইলাম, এরকম ঘুরাইলাম, মানে যেহেতুটা প্যাঁচ আছে, প্যাঁচটা যেন না থাকে, এরকম করে ঘুরাইলাম, ঘুরায় মানে ঘুরায় এমন করলাম, এমন করে তারপর আমি এবার কাইটা এই পাশে আবার জোড়া লাগাই দিলাম। ঠিক আছে? মানে নর্মালি তোমার এরকম বিষয়গুলো আমি তোমাদের মানে আরেকজন থাকা লাগতো, বুঝছো? তো এরকম আমি দেখো এরকম করে যদি আমি টানি এরকম করে, তাহলে এখানে কিন্তু একটা প্যাঁচ লাগা যাবে, টাইট তৈরি হবে। তো এই জন্য যদি না লাগা যায় কী করবো, আমি এইখানটার এই প্রান্তটা কাটবো। ঠিক আছে? এই প্রান্তটা কাটবো, এই দুইটা আমি একটু কাটবো, কেটে কিন্তু আমি আবার জোড়া লাগাবো। ঠিক আছে? এখানে কাটার মতো আমি জিনিস পাইতেছি না, এই দুইটা আমি এখানে কাটবো, কেটে আবার জোড়া লাগাবো, কিন্তু ওইটা আমি কী করবো, এই জিনিসটা আমি একটু পেঁচাবো, মানে এমনি এমনি করে এই যে প্যাঁচটা আছে এটা আমি ছাড়াই নেবো। দেখো এরকম করে যদি আমি এরকম করে একটু ঘুরাই দিই, ঘুরাই দিই, দেখো এই যে এদের মাঝখানে কিন্তু আর প্যাঁচটা থাকলো না। ঠিক আছে? এদের মাঝখানে প্যাঁচটা কিন্তু থাকলো না। তো তখন আমি জাস্ট এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন আলাদা করলেই কিন্তু হয়ে যায়। ঠিক আছে? তো এই প্যাঁচটা থাকলো না, তো এটা আমি জাস্ট কেটে আমি উল্টা পাশে একটু ঘুরায় প্যাঁচটা ছাড়ায় তারপর আবার জোড়া লাগাই দেবো। বুঝছো? এটা হলো সব থেকে সহজ, যেহেতু আমি টানতেছি এইদিকে জোড়া লাগতেছে, এই জন্য আমি কী করবো, জাস্ট একটা প্রান্ত এখানে আমি কাটবো, কেটে ওইটার আমি এরকম করে জাস্ট পেঁয়াজগুলো ছাড়াই এরকম করে আমি সমান্তরাল করবো, তখন দেখবো যে এরকম একটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে? পেঁয়াজগুলো থাকবে না। তো এইরকম যখন হবে, তখন আমি আবার ওই যেখানে কাটছি ওই দুইটারে আবার জোড়া লাগাই দেবো। তো মেইনলি টপোআইসোমারেসের কাজ এটাই, যে তোমার ডিএনএ যে টপোলজিটা আছে, মানে যখন এই যে ফাঁকা করতেছে, তখন আবার একসাথে মানে একটা ফার্দার যেন একটা এই যে কয়েলিং যেন না হইতেছে, এই জন্য তুমি ডিএনএর একটা তুমি হেলিক্সের যে দুইটাই থাকে চেইন, তার মধ্যে একটারে কাটতেছো, কেটে তুমি একদম করে সোজা করে লাগাই দিচ্ছে, পরে একটা লম্বা একটা হয়ে যেতেছে। ঠিক আছে? লম্বা এরকম একটা হয়ে যেতেছে, এরকম একটা হয়ে যেতেছে। তো টপোআইসোমারেসের কাজ এরকম, সে কী করে, একটারে কেটে তুমি ওটার এরকম করে একটু ঘুরায়া জাস্ট একদম ফাঁকা করে দিতেছো, কোনো প্যাচ রাখতেছো না, তারপর আবার ওই জায়গাতেই জোড়া লাগাই দিতেছো। বুঝছো? ওই জায়গাতে জোড়া লাগিয়েছো। তো টপোআইসোমারেসের কাজ এটা। নর্মাল টপোআইসোমারেস একটা 1 হয়, একটা 2 হয়। যদি তুমি একটারে কাইটা এরকম করে একটু ঠিকঠাক করে একদম বিহীনভাবে তুমি জোড়া লাগাই দাও, তাহলে ওটা টপোআইসোমারেস 1। আর যদি টপোআইসোমারেস 2 মানে দুইটারেই কাটবে। ঠিক আছে? দুইটারেই কেটে ওরা আবার ওই প্যাচ
মুক্ত করে আবার ওই জায়গাতে জোড়া লাগাই দেবে। তোমরা এটা নর্মালি এতটুকু মনে রাখো, তোমাদের কোনো কিছু এটা মনে রাখা লাগবে না। তো আমি জাস্ট এমনি বললাম যে কি নর্মাল টপ আইসিএমএস তোমার এই যে একটা হেলিক্সটা কাটবে, কেটে তোমার যে মানে প্যাচ মুক্ত অবস্থায় করে ঘোরায় তারপর আবার ওই জায়গাতেই যুক্ত করাই দেবে, ঠিক আছে। আর ডিএনএ লাইগেজ মানে কি, ডিএনএর জোড়া লাগাবে। তুমি যখন একটা আরেকটা তৈরি করবা, দেখবা যে ল্যাগিং স্ট্যান্ড যেটা আছে, ল্যাগিং স্ট্যান্ডে অল্প অল্প করে নতুন তৈরি করবা। তুমি এই যে এইটা দেখতেছো, এটা দেখে অনুযায়ী নতুন একটা স্ট্যান্ড হয়তো তৈরি করতেছো, এই যে এটারে দেখে এরকম নতুন একটা কন্টিনিউয়াস স্ট্যান্ড তুমি লিডিং স্ট্যান্ড তৈরি করো। এই লিডিং কি ল্যাগিং কি আমি একটু পরে বলবো। এটা লম্বা চিন্তা করতেছো, কোনো সমস্যা নেই। কিন্তু আরেকটারে যে আছে, তুমি হুবহু এত বড় তৈরি করবে না, তুমি একটু তৈরি করার পর তোমার থামতে হবে, আবার একটু তৈরি করবে, আবার থামতে হবে, আবার একটু তৈরি করবে, আবার থামতে হবে। তো এই তৈরি করার পরে এগুলারে আবার জোড়া লাগাইতে হবে। তো জোড়া লাগার জন্য ডিএনএ লাইগেজ আনছে। ডিএনএ লাইগেজ মানে জোড়া লাগায়। ডিএনএ আরেকটা আছে রেস্ট্রিকশন এনজাইম, যেটা কাটে, ঠিক আছে। তার মানে এই এনজাইমগুলো লাগে। তার মানে কী কী জিনিসগুলো লাগে এগুলো তোমরা দেখলে, এনজাইমগুলো খুবই গুরুত্বপূর্ণ, সবথেকে গুরুত্বপূর্ণ কোনটা, এই যে ডিএনএ পলিমারেজ এনজাইম। এবার কিছু এখানে টার্ম আমি লিখছি, যে অরি, রেপ্লিকেশন ফর্ক, রেপ্লিকেশন কমপ্লেক্স, অকাজাকি খণ্ড, লিডিং স্ট্যান্ড, ল্যাগিং স্ট্যান্ড, রেপ্লিকেশন বাবল। এই জিনিসগুলো সব প্রসেসের মধ্যে থাকে, আমরা দেখি। তো চলো, এই যে আমি এখন এইটা নিয়ে আসলাম, ঠিক আছে। এইবার দেখো, এইটা একটা নর্মাল ডিএনএ। তোমরা জানো ডিএনএর এক প্রান্তে একটা সুতার একটা সুতার মাথা যদি 5 থাকে তাহলে ওর লেজ থাকবে 3, ঠিক আছে। তো এটা যেহেতু 3, তো এটা লাস্টের প্রান্ত, মানে এই সুতাটার লাস্টের প্রান্ত কিন্তু এটা, মানে সুতাটার মাথা যদি 3 থাকে তাহলে সুতাটার লাস্ট থাকবে 5। তেমনি এই সুতাটার মাথা 3, এই সুতাটা ঘোরায় দেখবে যে এই সুতাটার শেষটা হলো এটা, তাহলে এটা 3, ঠিক আছে। তাহলে একটা হলো 3 প্রান্ত থেকে 5 প্রান্ত, একটা 5 প্রান্ত থেকে 3 প্রান্ত। 3 হয় কেন, 5 হয় কেন, এটা তোমরা ডিএনএর গঠনের ভিডিওতে দেখছো। তাহলে এইটারও নর্মাল যে কুণ্ডলিত অবস্থায় আছে, এদের মাঝখানে হাইড্রোজেন বন্ধন দিয়ে আর আয়রন যুক্ত হয়ে আসতে, এটা হলো নর্মাল। এখন কী হয়েছে, তোমার এই যে ফাঁকা করতে হবে, তাহলে ফাঁকা করবা কেমন, এই যে মাঝখানে তোমার যে কোনো একটা জায়গা থেকে তোমার প্রথমে হেলিকেস এনজাইম দিতে হবে, ঠিক আছে। হেলিকেস এনজাইম দেওয়ার পর ওই জায়গাটাতে এরকম ফাঁকা হয়ে যাবে। হেলিকেস এনজাইম দিয়ে তুমি ডিএনএগুলোরে ভাঙবা, মানে এই বন্ধনগুলোরে ভাঙবা। তো এই বন্ধনগুলোরে ভাঙছো, ভেঙে তুমি যে এরকম একটা এই জায়গা তৈরি করছো। তো এইটার বলে রেপ্লিকেশন বাবল। কী বলে, রেপ্লিকেশন বাবল, BOUBLE, বাবলের মতো না, বেলুনের মতো না, ফাঁকা জায়গাতে করছে, এটা বেলুন। তো এরপরে এই ডিএনএ হেলিকেস এখানে মনে করা আছে, ডিএনএ হেলিকেস প্রথমে এখানে আছে, তারপর এরকম ফাঁকা করছে, ঠিক আছে। সে বন্ধনগুলো ভাঙছে। অ্যান্ড ডিএনএ হেলিকেস দুই পাশেই নর্মালি থাকবে, এটা দুই পাশে হেলিকেস এনজাইমটা এই দিক বরাবর যাবে, আর সে কী করবে, এইটারে আবার করবে, ঠিক আছে, এরকম করতে থাকবে। তো হেলিকেসটা মনে করো প্রথমে এখানে আসছিল, যাই সে কী করছে, এখানে নর্মালি ভাঙছে, মনে করছে প্রথমে এখানে ছিল, তো সেইখানকার বন্ধনগুলো ভাঙছে। এরপর সে এই দিক বরাবর যাইতেছে, এটা বরাবর যাইতেছে, আর এগুলো এরকম করতেছে, এই যে দেখো এই যে এরকম হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট এইরকম হয়ে গেছে, এই জায়গাটা প্যাচ ছিল, এই জায়গাটা একদম ফাঁকা হয়ে গেছে। তারপর সে এই যতই যাবে ততই মনে করে যে এইরকম হতে থাকবে, ঠিক আছে, এরকম। তো এখান থেকে একবার যতই যাবে তত এইদিকে ফাঁকা হবে। তো সেই এদিক বরাবর যখন যাবে, সেই জায়গায় যখন আসবে, এই জায়গাগুলো কিন্তু আবার যেহেতু এটা একটা প্যাচ জিনিস, তো আবার ওরা কিন্তু জোড়া লাগতে যাবে। তো এই জায়গায় জোড়া যেন না জাগে, এই জন্য সে এখানে কী দিবে, সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন, SSBP, ঠিক আছে। তাইলে ডিএনএ হেলিকেসের কাজ, হাইড্রোজেন বন্ধন নর্মালি ভেঙে দুইটা প্যাচ মানে আলাদা করবে, ঠিক আছে। তো পুনরায় যেন প্যাচ না লাগে, এইটার কাজ করে সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন, ঠিক আছে। পুনরায় প্যাচ যেন না রাখতে দেয়, এই সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন গোল প্রোটিনগুলো এই দুই পাশে থাকবে, ফলে ওরা জোড়া রাখতে দেবে না, ঠিক আছে। তাহলে এটা হলো কি, রেপ্লিকেশন বাবল। আর ঠিক যেই জায়গাটাতেই প্রথমে এই বাবলটা সূচনা হয়, ঠিক আছে, মানে রেপ্লিকেশন সূচনা হইতেছে যেখানে, মানে হেলিকেস এনজাইম প্রথম যেখানে যুক্ত হওয়ার পর ফাঁকা তৈরি করে, ওইটারে বলে অরি, ঠিক আছে। অরিজিন অফ রেপ্লিকেশন, অরি মানে কি, অরিজিন অফ রেপ্লিকেশন মানে রেপ্লিকেশনের সূচনা, ঠিক আছে। রেপ্লিকেশন মানে কি, রেপ্লিকেশনের সূচনা। তো অরি আমরা একটা টার্ম দেখলাম, অরি তার মানে কি, হেলিকেস এনজাইম প্রথম যেখানে যুক্ত হয়ে প্রথম যেখানে রেপ্লিকেশন বাবল তৈরি করতেছে, এটা হলো রেপ্লিকেশন বাবল, প্রথম যেখানে সূচনা করতেছে এটা হলো কি, অরি, অরিজিন অফ রেপ্লিকেশন। তারপর এটা এই দিক বরাবর যাবে, এদিক বরাবর ফাঁকা হবে। এখন দেখো, তো এটার আমরা অর্ধেক দরকার দেখালাম, ঠিক আছে, অর্ধেক আমরা নিচে এখানে আনলাম, এটার এদিকেও কিন্তু আছে। এই রেপ্লিকেশন প্রসেসটা কিন্তু মনে করি এই দুই দিকেই হবে, ঠিক আছে, এইদিকে হইতেছে, ঠিক আছে। তো এটা আমরা নর্মালি এক পাশটা আমাদের তোমাদের দেখাইতেছি। তারা এটা হলো কি, এই যে 3 প্রান্ত, এটা লাস্ট, এটা হলো 5 প্রান্ত, এটা 5 প্রান্ত, এটা হলো 3 প্রান্ত, ঠিক আছে। তাহলে এই যে আমরা দুইটারে আলাদা করলাম, আর এখানে কিন্তু কি আছে, আমার ডিএনএ হেলিকেস আছে, হেলিকেস, ঠিক আছে। আর এখানে আমরা মনে করো যে সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন এখানে আমি দিয়ে দিছি, এখানে আছে মনে করো সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন, কি এগুলো, SSBP, যারা কি করবে, সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন, যারা নর্মালি করতে দেবে না, তোমার এগুলারে জোড়া লাগতে দেবে না। আর হেলিকেস এনজাইম সে কিন্তু যাইতেছে, সেই এইদিকে যাইতেছে, ঠিক আছে, এইদিকে যাইতেছে। তার মানে এইটা হলো কি, এটা হলো তোমার রেপ্লিকেশন বাবল প্রথমে ছিল, এখন এইটা দেখো, এটা ওয়াইয়ের মতো হয়ে গেছে না, দেখো এই যে ওয়াই, ঠিক আছে না, এটাই বলে রেপ্লিকেশন ফর্ক। কি বললো, রেপ্লিকেশন ফর্ক,
রেপ্লিকেশন ফর্ক, ঠিক আছে। তাহলে মনে রাখবা যে ওয়াই আকৃতির মতো এটা হয়েছে, দেখো এই যে এরকম ওয়াইয়ের মতো যেহেতু হইতেছে এটা যাইতেছে, তো এই প্রসেসটারে বলে রেপ্লিকেশন ফর্ক, বুঝছো? এটা রেপ্লিকেশন ফর্ক। তাহলে রেপ্লিকেশন বাবল এটা অরিজিন হইতেছে, এটা হলো অরি, আর এটা এরকম দেখতে রেপ্লিকেশন ফর্ক। হেলিকেস এনজাইম গেল, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন গেল। তাহলে আমার এইদিকে এসে যাইতেছে, আমার দুইটা আলাদা হইতেছে। তাহলে এখন আমার কাজ কি, এই লাইনটা বরাবর আমি নতুন একটা লাইন তৈরি করব। তো এই লাইনটার মানে এই দাগগুলো তো বুঝতেছো, এগুলো হলো নাইট্রোজেন বেস। তাহলে এখানে অ্যাডেনিন যদি থাকে, এখানে হয়তো অ্যাডেনিন আছে, এখানে হয়তো গুয়ানিন আছে, এখানে সাইটোসিন আছে, এরকম কিছু কিছু তো আছে, তাই না? এগুলো একটা একটা তো আছে। তেলের পরিপূরক আমি একটা একটা করে তৈরি করবো, তাই না? এখানে পরিপূরক একটা আমার তৈরি করতে হবে, এর হুবহু পরিপূরক তৈরি করে ওদের সাথে আমার না আবার জোড়া দিতে হবে, হাইড্রোজেন বন্ধন দিয়ে জোড়া দেখবে। তো পরিপূরক তৈরি করবে, এই যে দেখো প্রথমেই এখানে একটা প্রাইমার গঠন হবে প্রথমেই, ঠিক আছে। তাইলে এগুলো আমি আলাদা করার পর প্রথমে একটা প্রাইমার। তো এই প্রাইমারটা কে গঠন করবে? প্রাইমারটা গঠন করবে প্রাইমেস এনজাইম। আমি একটু আগে বললাম, ঠিক আছে। প্রাইমেস এনজাইম কী করবে? প্রাইমার গঠন করবে। প্রাইমার মানে কি? প্রাইমার মানে কয়েকটা নিউক্লিওটাইড থাকবে, 1 2 3 4 এরকম 8টা 10টা, মানে অনেক কয়েকটা নিউক্লিওটাইড থাকবে। ওই নিউক্লিওটাইডগুলো নর্মালি এর পরিপূরক হবে, ঠিক আছে। আর বেসগুলো যে আছে নাইট্রোজেন বেস, অ্যাডেনিন গুয়ানিন, এগুলো এর পরিপূরক হবে। এখানে এ হলে এখানে টি আসবে, এখানে সি হলে এখানে জি আসবে, ঠিক আছে। এরকম এর পরিপূরক আসবে, কারণ ওগুলোই তো জোড়া দিতে হবে। নতুন একটা তৈরি হবে তো পরিপূরকগুলাই, ঠিক আছে, একটার এগেনস্টে আরেকটা, এরকম করে একটা তৈরি হলো, এটা হলো আয়রন প্রাইমার, মানে এটা হলো প্রাইমার, ঠিক আছে। এরপরে দেখো প্রাইমার গঠন হইলো, মানে প্রাইমার মানে কি, জাস্ট শুরু করে দিল নতুন যে আমার লাইনটা, নতুন যে আমার একটা লাইন তৈরি করবে সেটা শুরু করে দিল প্রাইমার। এরপর এখানে আসবে কি আসবে? ডিএনএ পলিমারেজ, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস ডিএনএ পলিমারেজ। সে তখন বাকি জিনিসগুলোরে এরকম করে তৈরি করতে থাকবে, ঠিক আছে। এই যে এটার বিরুদ্ধে এটা, তারপর এটা এরকম করে তৈরি করতে চলবে, ঠিক আছে। এটা এইদিকে চলবে, একই সাথে নিচেও হবে, বুঝছো? তার মানে কী হইতেছে দেখছো, যেরকম করে আনে তোমার প্রাইমার আসতেছে, প্রাইমার এসে প্রাইমেস এনজাইমটা নর্মালি একটা প্রাইমার গঠন করতেছে, প্রাইমার আসে এখানে যুক্ত হয়ে যেতেছে, 3 প্রান্তে যুক্ত হইতেছে। এখন তোমরা একটা জিনিস মনে রাখবে, প্রাইমার সবসময় 3 প্রান্তে এসে যুক্ত হবে, ঠিক আছে। প্রাইমার এটা খুবই গুরুত্বপূর্ণ, সবসময় কী করে, সে 3 প্রান্তে এসে যুক্ত হয়। এটা 3 প্রান্ত না, এই জন্য এখানে এসে সে যুক্ত হয়েছে, নর্মালি কয়েকটা নিউক্লিওটাইড সে এখানে বসাই দিছে, ঠিক আছে। মানে নতুন যে চেইনটা তৈরি করবে, চেইনের অল্প কিছু সে গঠন করে দিচ্ছে, কয়েকটা নিউক্লিওটাইড বসাই দিছে। তো এটা সবসময় 3 প্রান্তে, ঠিক আছে, 3 প্রান্তে যুক্ত হয়, সব সময় এটা 3 প্রান্তে যুক্ত হয়। তাহলে এখানে গঠনগুলো, এরপর আসে কি, তোমার ডিএনএ পলিমারেজ আসবে, এরপর ওর পর থেকে বাকি সবগুলো সে নিউক্লিওটাইড আস্তে আস্তে বসায় চলতেই থাকবে, ঠিক আছে। তাহলে নর্মালি প্রাইমার গঠন না হলে সেখানে ডিএনএ পলিমারেজের কোনো কাজ নাই, ডিএনএ পলিমারেজ আসবেই না, ঠিক আছে। তাহলে এবার দেখো, তাহলে এই যে নতুনটা তৈরি হইতেছে, এইটা 3 প্রান্ত থেকে যদি 5 প্রান্ত হয়, তাহলে নতুনটা যে তৈরি হবে তার হবে এটা 5 প্রান্ত, আর তার লাস্টেরটা হবে 3 প্রান্ত, বুঝছো? তার মানে প্রথমটা 3 প্রান্ত থেকে 5 প্রান্ত, আর নতুন যেটা তৈরি হইতেছে ওইটার উল্টা, যেহেতু বেসগুলাই কমপ্লিমেন্ট হইতেছে, মানে উল্টা হইতেছে, পরিপূরক হইতেছে, তার মানে নতুন যেটা তৈরি হবে এটাও পরিপূরক, ঠিক আছে। যেহেতু এটা মাতৃটা হলো কি 3 প্রান্ত থেকে একদম 5 প্রান্ত, ফলে নতুন যেটা তৈরি হবে এটা 5 প্রান্ত থেকে 3 প্রান্ত। তোমাদের মনে রাখা লাগবে, এই যে দেখো এটা কন্টিনিউয়াসলি হইতেছে না, এইটারে বলে লিডিং স্ট্যান্ড। কি বলে এটারে? লিডিং স্ট্যান্ড। তাহলে লিডিং স্ট্যান্ডটা কি, একবারে কন্টিনিউয়াস, মানে এইটা একবারে লাস্ট পর্যন্ত তৈরি হইতে থাকবে, এরা ফাঁকা হইতে থাকবে, এই তৈরি হইতে থাকবে, একবার লম্বা পর্যন্ত তৈরি হইতে থাকবে, ঠিক আছে, একবার শেষ পর্যন্ত তৈরি হইতেছে, এটাই কোনো ঝামেলা নাই, এটা হলো লিডিং স্ট্যান্ড। তার মানে তোমার আমি বললাম প্রাইমার সবসময় কী করে, 3 প্রান্তে এসে যুক্ত হয়। তো তোমার তো আমি বললাম যে এই যে এইটা আছে, এইটারও তো এখন একটা এরকম একটা লাইন তৈরি করতে হবে, তাই না? এইটারও একটা লাইন তৈরি করতে হবে, তাই তো? এখন এইটার যে লাইন তুমি তৈরি করবা, তার মানে এইটারও এরকম একটা নতুন একটা স্ট্যান্ড তৈরি করতে হবে। কিন্তু তোমারে আমি কি বলছি, যে প্রাইমার, তার মানে স্ট্যান্ড তৈরি করতে গেলে আবার প্রাইমার আসতে হবে। প্রাইমার মানে কি, ওই যে শুরুতে যে করবে কাজটা, যে শুরু করবে কয়েকটা নিউক্লিওটাইড সে অ্যাড করে দেবে, তাই না? মানে শুরুর কয়েকটা কাজ সে করে দেবে, এরপর বাকিগুলো করবে। তাহলে এর করতে গেলে সে তো প্রাইমার নামে তো বলছে সবসময় 3 প্রান্তে যুক্ত হয়, কিন্তু এই তো আর এর মতো এখানে যুক্ত হতে পারতেছে না, কারণ এই তো 5 প্রান্ত, তার মানে এখানে সে যুক্ত হইতে পারবে না, তার তো এইদিকে শুরু করা লাগবে। কিন্তু 3 প্রান্ত তো একবার লাস্টে, তো সে তখন কী করবে, এই যে স্ট্যান্ডটা আছে 5 প্রান্ত থেকে 3 প্রান্ত নিচে যেটা আছে, এটা সে কয়েকটা খণ্ড খণ্ড করে ভাগ করে নেবে। দেখো এতটুক থেকে একটা খণ্ড করলো, ঠিক আছে, দেন এখান থেকে আবার এতটুকু একটা খণ্ড করলো, এতটুকু একটা খণ্ড করলো, ফলে এই খণ্ডের এটা 3 প্রান্ত, তাই না? এটা 3 প্রান্ত, এটা 5 প্রান্ত হইলো। দেন এই যে খণ্ড আছে এইটার আবার এইটার 3 প্রান্ত, এটা 5 প্রান্ত হইলো, নতুন যে খণ্ড, তাই না? এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, দেন এটা একটা খণ্ড, দেন এইটার আবার এটা 3 প্রান্ত হবে, এটা 5 প্রান্ত হবে, তাই তো? সেই জিনিসগুলোর খণ্ড খণ্ড ভাগ করতেছে, কারণ তার 3 প্রান্ত পাইতে হবে, সেইখান থেকে কাজ শুরু করতে পারছে না, ফলে তার এই দিক থেকে কাজ শুরু করতে হবে। এই জন্য সে জিনিসগুলোর খণ্ড খণ্ড করে ভাগ করে কয়েকটা 3 প্রান্ত 5 প্রান্ত করে বানাইতেছে। তাহলে এই 3 প্রান্ত 5 প্রান্ত ফলে সে
তাহলে এখন প্রাইমার কী করবে, এখানে এসে যুক্ত হতে পারবে। তাহলে আবার হুবহু এক কথা, প্রাইমার এখানে এসে এই যে কয়েকটা সে যুক্ত করে দিবে, দেওয়ার পর আবার কী করবে, তোমার প্রাইমার যুক্ত করলো, দেন এই যে লাইনটা আছে, এই যে এতটুকু যে একটা খণ্ড, এর খণ্ড কিছু জিনিস তো প্রাইমার গঠন করবে, বাকি কাজগুলো কী গঠন করে, ডিএনএ পলিমারেজ। তো ডিএনএ পলিমারেজ এসে বাকি জিনিসগুলো কী করবে, যুক্ত করবে, এখানে যুক্ত করবে, ঠিক আছে। তো একটা খণ্ড শেষ হয়ে গেল, দেন আরেকটা খণ্ড, দেন প্রাইমার আবার যুক্ত হবে, ঠিক আছে। কারণ প্রত্যেকটা খণ্ড বলতে প্রত্যেকটা এখানে আলাদা আলাদা ডিএনএ, তাহলে এইটার কাজ শুরু করতে গেলে আবার প্রাইমারটাই শুরু করতে হবে। তো এই যে এই লাইনটা, এইটার আবার শুরু করতে গেলে আবার এখানে প্রাইমার একটা দুইটা কয়েকটা যুক্ত করে দিবে, দেন আবার ডিএনএ পলিমারেজ বাকিগুলো যুক্ত করবে, ঠিক আছে। দেন আবার যে খণ্ড আছে সেইটাতেও প্রাইমার প্রথমে কয়েকটা গঠন করবে, তারপর আবার ডিএনএ পলিমারেজ এরকম করতে হবে। ফলে এই যে 5 প্রান্ত থেকে 3 প্রান্তটা আসে, এইখানে যে তোমার পরিপূরক যে ডিএনএটা তৈরি হইতেছে, এটা কিন্তু খণ্ড খণ্ড আকারে তৈরি হইতেছে, ঠিক আছে। আর এখানে প্রাইমার কিন্তু বারবার যুক্ত হইতেছে। তাহলে তোমার এই জিনিসটা বোঝা লাগবে যে এই যে স্ট্যান্ডটা আছে, এইটারে বলে ল্যাগিং স্ট্যান্ড। কি বলে, এই যে নতুন যেটা তৈরি হইতেছে, এটা কিন্তু নতুন যেটা তৈরি হইতেছে এটা হলো কি, ল্যাগিং। ল্যাগিং ল্যাগিং মানে কি, এই যে খণ্ড খণ্ড করে হইতেছে, বারবার বারবার খণ্ড খণ্ড করে, ঠিক আছে। খণ্ড খণ্ড করে যে বারবার বারবার নতুন নতুনগুলো তৈরি হইতেছে, একটা না তৈরি হতে পারতেছে না, ঠিক আছে, খণ্ড খণ্ড আকারে তৈরি করতেছে। মানে এটা তোমার উল্টা দিকে দেখো, তুমি উল্টা দিক ঘুরে কি একবার কন্টিনিউয়াসলি অনেক দূর পর্যন্ত যাইতে পারবা? তোমার একটু একটু যাইতে পারবা, তারপর আবার তোমার ঘুরে আবার তোমার একটু দেখা লাগবে রাস্তা, দেন আবার একটু যাবা, দেন আবার ঘোরা লাগবে, দেখা লাগবে, দেন আবার যাবা একটু, দেন আবার পিছনে ঘুরে একটু দেখতে হবে, তাই না? তুমি কিন্তু উল্টা দিক বরাবর বেশি দূরে যেতে পারবে না। তোমাদের অনেকের মনে হতে পারে যে এখানে 3 প্রান্ত সে একবার ভাঙলো, তো এইখান থেকে পুরাটাই তো সে, এটা 3 হলে এইটাও তো 5, তার মানে এই পুরাটা সে একবারে করতে পারতো। কিন্তু না, ওই একবারে সে যেহেতু উল্টা দিক, সে একবারে অত দূর যাইতে পারে না, ঠিক আছে। এই জন্য তার খণ্ড খণ্ড আকারে ভাগ করে বারবার যুক্ত হওয়া লাগে। তাইলে এই 5 প্রান্ত থেকে 3 প্রান্ত যেই মাপটি স্ট্যান্ডটা আছে, এইটার বিরুদ্ধে যেটা তৈরি হতেছে, তার মানে এইটা অবশ্যই কি 3 প্রান্ত, আর এগুলো হলো 5 প্রান্ত, তাই না? 3 প্রান্ত 5 প্রান্ত, এটা হলো 5 প্রান্ত, এরকম প্রত্যেকটা খণ্ড খণ্ড, মানে 3 প্রান্ত 5 প্রান্ত, 3 প্রান্ত 5 প্রান্ত। কিন্তু এখন দেখো, তোমার তো আমি বলছি যে যখন সে নতুন এরকম তৈরি করতেই থাকবে, তখন প্রাইমারগুলো তো উঠে যায়, তাই না? তো প্রাইমারগুলো, এই যে প্রাইমারটা আছে, এই কিন্তু পরে উঠে যাবে, তাই না? এখানে প্রাইমার এখানে আসছে, এখানে যুক্ত হওয়ার পর এই প্রাইমারটা উঠে যায় কিন্তু আবার এখানে যুক্ত হবে, ঠিক আছে। দেন এই প্রাইমারটা এখান থেকে উঠে যাবে, আবার এখানে যুক্ত হবে। ফলে দেখো, নতুন যেটা এখানে তৈরি হইতেছে, মেইনলি অ্যাকচুয়াল জিনিসটা যেটা ডিএনএ পলিমারেজটা তৈরি করতেছে, যেমন এটা কিন্তু উঠে যায়। প্রাইমার যতটুকু যেই কয়েকটা নিউক্লিওটাইড দিয়ে কাজটা শুরু করায়, সে আবার পরে ওই কয়েকটা নিউক্লিওটাইড নিয়ে নেয়। তাহলে এখানে আসলে এই কয়েকটা হইলো, এই জায়গাটায় আমি লিখলাম, দেন এই জায়গাটায় আবার কি এখানে অল্প কয়েকটা হইলো, তাই না? দেন এখানে আবার কয়েকটা হইলো। তাহলে এদের মাঝখানে তো ফাঁকা আছে, কারণ একবার প্রাইমার যখন এখানে ছিল সে এখান থেকে উঠে যায়, এখানে যুক্ত হয়েছিল, হয়ে এর কয়েকটা শুরু করে দিচ্ছে, আবার এখান থেকে উঠে যায়, এবার এখানে করছে, এর কয়েকটা করছে। তো প্রাইমার তো আসলে থাকতেছে না, লাস্টে প্রাইমার উঠে যাবে। তো এদের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, এইটার কাজ কি, লাইগেজ এনজাইম আসবে এখানে, ঠিক আছে। এবার আসো লাইগেজ কী করলো, দেন এই যে ফাঁকা জায়গায় আছে, এখানে সে কয়েকটা নিউক্লিওটাইড সে নিজে বসায় এগুলো লাইনটারে পূরণ করে দেবে, ঠিক আছে। তার মানে বুঝছো লাইগেজ কীভাবে যুক্ত করে, এই ফাঁকা জায়গাতে সে নিউক্লিওটাইড কয়েকটা যুক্ত করায়, যেই 3-4টাই সম্ভব, কয়েকটা নিউক্লিওটাইড সে এখানে ঢুকাই দেবে, দিয়ে এখন এইটারে পুরাটা একটা লম্বা স্ট্যান্ড তৈরি করবে। ফলে এটা একটা স্ট্যান্ড তৈরি হলো, এটা একটা স্ট্যান্ড তৈরি হলো। কিন্তু এটা যখন তৈরি হয়েছে, তখন কিন্তু এরকম খণ্ড খণ্ড আকারে তৈরি হয়েছে, এই জন্য এটার বলে ল্যাগিং স্ট্যান্ড। যেটা কিন্তু কন্টিনিউয়াস না, এটা হলো কি নিরবিচ্ছিন্ন না, এটা কিন্তু বিচ্ছিন্ন। তার মানে তোমার মনে রাখা লাগবে যে ল্যাগিং স্ট্যান্ড যেটা, সেটা খণ্ড খণ্ড আকারে হইতেছে, সেখানে প্রাইমার প্রতিবার যুক্ত হইতেছে, আর লাস্টে ওই খণ্ড খণ্ডগুলোরে আমি যুক্ত করতেছি ডিএনএ লাইগেজ এনজাইম দিয়ে। যে ফাঁকা জায়গায় আছে, ওখানে লাইগেজ কয়েকটা নিউক্লিওটাইড যুক্ত করে সে পুরো একটা লাইন তৈরি করতেছে। ফলে আলটিমেটলি দেখো যে এই দুইটা মিলে একটা ডিএনএ তৈরি করতেছে, আবার এই দুইটা মিলে আরেকটা ডিএনএ তৈরি করছে, লাস্টে তো আলাদা হয়ে যাবে, তাই না? তো এরকম দেখো, এই যে নতুন যে ডিএনএ দুইটা তৈরি করলো, যার এই যে একটা, এটা তো এই মায়ের, এটা তো মা, তো মায়ের যে একটা, তো এইটা তো একটা পুরো মায়েরটাই, তাই না? আর নতুন একটা তৈরি হইতেছে, নিচে এটা তৈরি হইতেছে, তেমনি নিচেরটারও তো একটা হলো মা থেকে আসছে, আর একটা হলো নতুন তৈরি হয়েছে, তার মানে এটা একটা সেমি কনজারভেটিভ প্রসেস। তাইলে এখন তো এটা তোমরা দেখতেছো, তার মানে এই যে খণ্ড খণ্ডগুলো তৈরি হইতেছে, এগুলারে বলে কি, ওকাজকি খণ্ড, ঠিক আছে। এই খণ্ডগুলারে কি বলে, ওকাজকি খণ্ড বা অকাজকি ফ্র্যাগমেন্ট, ঠিক আছে। অকাজকি খণ্ড বা অকাজকি ফ্র্যাগমেন্ট, এগুলো তোমাদের বইয়ে আছে, ঠিক আছে। তার মানে লিডিং স্ট্যান্ড কি, মানে যে মাতৃ ডিএনএটা আছে, তার একটা শুধু 3 প্রান্ত থেকে 5 প্রান্তর দিকে যে নতুনটা তৈরি হলো, 5 প্রান্ত থেকে 3 প্রান্ত, সেটা হলো লিডিং স্ট্যান্ড। তার মানে লিডিং স্ট্যান্ডটা সবসময় 5 থেকে 3, কারণ লিডিং স্ট্যান্ড তো নতুন যেটা তৈরি হয়েছে সেটা, মা তো ছিল 3 থেকে 5-এর দিকে, কারণ প্রাইমার সবসময় 3-এ যুক্ত হয়, সে আসল জায়গাতে যুক্ত হয়েছে, সে লাস্ট পর্যন্ত কাজ করতেছে, ঠিক আছে। সে 3-এই যুক্ত হয়েছে, লাস্ট পর্যন্ত কাজ করতেছে, ফলে সে নতুন তৈরি করতেছে 5 থেকে 3। এই 5 থেকে 3 এটা হলো কি লিডিং,
তাই না? ফলে লিডিং তোমরা কী বুঝবা, লিডিং বুঝবা যে কন্টিনিউয়াস। তার মানে প্রাইমার যেহেতু 3 প্রান্তে যুক্ত হয়, 3 প্রান্তে যুক্ত সে কন্টিনিউয়াস কাজ করতে পারবে, তার মানে ওটাই লিডিং। এখন 3 প্রান্তে যুক্ত হয়ে কন্টিনিউয়াস কাজ করলে তৈরি করবে কি 5, তাই না? 3-এ যুক্ত হয়েছে, ফলে নতুন তৈরি হবে 5, ফলে লিডিং যে স্ট্যান্ড এটার 5 থেকে 3, তাই না? এটা যে তৈরি হইতেছে, নতুনটা যে তৈরি হইতেছে, এটা কিন্তু 5 থেকে 3-এর দিক, ঠিক আছে? আর ল্যাডিং স্ট্যান্ড কত, 3 থেকে 5, যেটা খণ্ড খণ্ড আকারে হয়, যেটা পরে আমি লাইগেশন চেন দিয়ে যুক্ত করা লাগে, ঠিক আছে? তাহলে লিডিং স্ট্যান্ডের কী, ল্যাডিং স্ট্যান্ড কী, কোনটা কী, এটা তোমরা এখন বুঝছো, অকাজকি ফ্র্যাগমেন্ট কী এটা বুঝছো। তো এই প্রসেসটা একবারে কন্টিনিউয়াসলি চলতেই থাকে, ঠিক আছে? তাহলে এইটা তোমরা এখন মোটামুটি বুঝলা। দেন আমি তোমাদের যদি আরেকবার প্রথমে শর্টকাটে বলি, যে প্রথমে জাস্ট এই যে এরকম একটা আছে, প্রথমে আমি কী করলাম, ডিএনএ হেলিকেজ এনজাইম দিলাম। হেলিকেজ এনজাইম দিয়ে আমি কী করলাম, যে হাইড্রোজেন বন্ধনগুলো বেরলাম। হ্যাঁ, দুইটা সূত্রের নিউক্লিওটাইডগুলোর মাঝখানে যে হাইড্রোজেন বন্ধন থাকে বেসগুলোর মাঝখানে, ওগুলার আমি ভাঙলাম। ভেঙে নর্মালি কী করলাম, এই যে এইটা ভেঙে আলাদা করতেছে, ঠিক আছে? তো হেলিকেজ এনজাইমে আলাদা করতেছে, আর ওটা পুনরায় যেন যুক্ত না হয় এই জন্য কী করে, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন ওটার পুনরায় যুক্ত হতে দেয় না, ঠিক আছে? আর নতুন যেটা তৈরি করলো ওটা রেপ্লিকেশন বাবল। আর যেটা এই যে যদি আমি 1% কন্টিনিউয়াসলি যাইতে থাকি, তাহলে ওটা কি একটা রেপ্লিকেশন ফর্ক তৈরি করে, ঠিক আছে? রেপ্লিকেশন ফর্ক তৈরি করে। আর যেখান থেকে সূচিত হচ্ছে না ওইটা কি অরিজিন। এরপর যে আসবে সবার প্রথমে আসবে প্রাইমার, ঠিক আছে? প্রাইমার কি, প্রাইমার হলো কয়েকটা নিউক্লিওটাইডের গঠন, যে কয়েকটা নিউক্লিওটাইড, যেহেতু এখানে নিউক্লিওটাইড আছে, নতুন যে সূত্রটা মানে ডিএনএ মানেই নিউক্লিওটাইড, তাই না? তার মানে এই লাইনটার নতুন যে আমি লাইন তৈরি করবো, মানে আমার কয়েকটা নিউক্লিওটাইড, প্রথম থেকে আমার নিউক্লিওটাইড আস্তে আস্তে জোড়া লাগাইতে হবে। তো প্রথম যে কয়েকটা নিউক্লিওটাইড সেটা হলো প্রাইমার গঠন করে। হ্যাঁ, প্রথম কয়েকটা নিউক্লিওটাইড প্রাইমার নিজেই দেয়, সে নিজে কয়েকটা নিউক্লিওটাইড দিয়ে প্রাইমার গঠিত, সেই নিউক্লিওটাইডগুলো প্রথমেই দিবে, অ্যান্ড পরে পলিমারেজ এসে নতুন নতুন সেই নিউক্লিওটাইড আনবে আর যুক্ত করবে। এখন একটা জিনিস দেখো, তোমাদের আমরা বললাম এই যে নিউক্লিওটাইডগুলো এখন যুক্ত হইতেছে, এটা তোমাদের কিন্তু আমি বলছিলাম যে উপাদানগুলো আছে, এই যে নিউক্লিওটাইড, তাই না? এখানে আমি বলছিলাম যে নিউক্লিওটাইড লাগবে, কারণ এই নিউক্লিওটাইডগুলোই কিন্তু ডিএনএ পলিমারেজ যুক্ত করতেছে। দেখো একটা একটা করে যুক্ত করতেছে। প্রাইমার তো কয়েকটা পলিমার দিল, কিন্তু এরপর ডিএনএ পলিমারেজ একটা করে নিউক্লিওটাইড যুক্ত করতেছে, এই জন্য কিন্তু নিউক্লিওটাইড লাগে। কিন্তু তোমার আমি পাশে আরেকটা কথা বলছি, যে নিউক্লিওসাইড ট্রাইফসফেট, ঠিক আছে? ট্রাইফসফেট মানে এখানে নিউক্লিওসাইড মানে কি জানো? নিউক্লিওসাইড মানে সুগার থাকবে প্লাস বেস থাকবে, ঠিক আছে? সুগার থাকবে, বেস থাকবে, এখানে কোনো ফসফেট থাকবে না। তাহলে নিউক্লিওসাইড মানে সুগার প্লাস বেস, ঠিক আছে? সাথে দেখো ট্রাইফসফেট আছে। তো এই ট্রাইফসফেট থেকে নর্মালি একটা ফসফেট এখানে যুক্ত হয়, একটা ফসফেট যুক্ত হইলে তখন ওইটারই নিউক্লিওটাইড গঠন করে, ঠিক আছে? যখন প্রসেসটা হয় তখন। তাইলে নিউক্লিওসাইড ট্রাইফসফেট যেহেতু আছে, নিউক্লিওসাইড মানে সুগার প্লাস বেস, আর ট্রাইফসফেট মানে 3টা ফসফেট। যদি ফসফেট একটা দাও তাহলে সেটা হবে নিউক্লিওটাইড, ঠিক আছে? কারণ নিউক্লিওটাইডের গঠনই এটা, যে সুগার বেস আর ফসফেট যদি থাকে ওটার বলে নিউক্লিওটাইড। তাহলে 3টা ফসফেট থেকে একটা ফসফেট এই নিউক্লিওসাইডে যখন যুক্ত হইলো তখন ওটা নিউক্লিওটাইড গঠন করলো। তাহলে নিউক্লিওটাইড সাথে এক্সট্রা 2টা ফসফেট থাকলো, ওই 2টা ফসফেট বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন করে, যেটা এই প্রসেসটারে কন্টিনিউ করে, বুঝছো? ফলে আমি নিউক্লিওটাইড ডিরেক্ট, তোমার কোনো বইয়ে দেখবা নিউক্লিওটাইড হতে লেখা নাই, দেখবা যে কি নিউক্লিওসাইড ট্রাইফসফেট দেওয়া আছে, মানে ওই নিউক্লিওসাইড ট্রাইফসফেটটাই নিউক্লিওটাইড তৈরি করার সময় ওই যে 3টা ফসফেট থেকে একটা ফসফেট যখন যায় নিউক্লিওসাইডে, তখন ওটা নিউক্লিওটাইড হয়ে যায়। আর বাকি 2টা ফসফেট অনেক শক্তি উৎপন্ন করে। এই শক্তি যেহেতু একটা প্রসেস হইতেছে, তো একটা শক্তি তো লাগবেই। তো বাকি 2টা ফসফেট মিলে তোমার অনেক শক্তি উৎপন্ন করে বা এটিপি উৎপন্ন করে, তোমাদের বই এরকম দেওয়া আছে, ঠিক আছে? মানে ওই শক্তি দিয়ে আমরা এটা করতেছি। তাহলে তোমাদের এখানে এটা রেপ্লিকেশন তোমরা প্রসেসটা বুঝলা, তোমরা সহজ করে কীভাবে দিবা ওইটা তোমাদের এই যে এরকম স্টেপ আকারে দিতে হবে। প্রথমে হেলিকেজ আসলো, তারপর ভাঙলো, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন চলে আসতে দিতেছে না, তারপর প্রাইমার আসতেছে, তারপর ডিএনএ পলিমারেজ নতুন করে একটা আসতেছে, ফলে 3 প্রান্ত থেকে 5 প্রান্তর বিপরীতে যে নতুন একটা 5 প্রান্ত থেকে 3 প্রান্ত তৈরি হইতেছে, সেটা হলো কি লিডিং স্ট্যান্ড। তারপর বাকি যেটা আছে ওখানে কি খণ্ড খণ্ড আকারে তৈরি হইতেছে, এখানে প্রাইমার বারবার যুক্ত হইতেছে, কারণ প্রাইমার সবসময় 3 প্রান্তে যুক্ত হয়, ঠিক আছে? এই জন্য সে বারবার কয়েকটা খণ্ড তৈরি করতেছে, নতুন নতুন 3 প্রান্ত তৈরি করতেছে, আর ওগুলা থেকে কি খণ্ড খণ্ড আকারে তৈরি করতেছে, যেগুলার কি অকাজকি ফ্র্যাগমেন্ট বলে। এগুলার পরে ডিএনএ লাইগেজ এনজাইমের মাধ্যমে জোড়া লাগাইতেছি, ফলে নতুন 2টা আমরা ডিএনএ পাইতেছি। তো এগুলো তোমরা একটু বানায় লিখবা বা তোমাদের যেভাবে তোমরা একটু দাও। তো ডিএনএ রেপ্লিকেশনের বৈশিষ্ট্য যদি আমরা দেখি, যে এটা অর্ধ সংরক্ষণ পদ্ধতি, দেখলাম যে একটা সংরক্ষণ থাকতেছে, উভয় দিক থেকে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। যে আমি বললাম দেখো যে এই যে নর্মালি এমন, ঠিক আছে? এমন না, এই আমি তোমাদের অর্ধেক দেখাইছি, এখান থেকে শুরু হয়েছে, তেমনি এটা এখান থেকে শুরু হয়েছে, তাই না? এটা হলো উভয় দিক থেকে হয়, প্রাইমেজ প্রয়োজন, প্রুফ রিডিং আছে। এবার দেখো ডিএনএ যে পলিমারেজটা আছে, সে কী করতেছে, একটা করে নিউক্লিওটাইড যুক্ত করাইতেছে। তো এই নিউক্লিওটাইড নর্মালি এর বিরুদ্ধে নর্মালি কি টি যুক্ত করাবা, তাই না? এর বিরুদ্ধে টি যুক্ত করবা, কোনো কারণে টি এর বদলে যদি অন্য কিছু যুক্ত করায় ফেলো, তো এই ডিএনএ যে পলিমারেজ এনজাইমটা আছে, এর কিন্তু একটা সিস্টেম আছে প্রুফ রিডিং। সে যখন একটা করে জোড়া লাগায়, সে একটু পরে আবার ওগুলো রিডিং করে, ঠিক আছে? রিড করে যে দেখি তো আমি ঠিক পড়াইছি কিনা। যদি দেখে যে ভুল কোনোটা করছে, সে তখন অটোমেটিক ঠিক করে দেয়, ঠিক আছে? কারণ ডিএনএ পলিমারেজের মধ্যে আবার তোমার কিছু
এনজাইম টেনজাইম আছে আবার ওটার ভিতরে, ঠিক আছে? ওই জিনিসগুলো এইভাবে কাজ করে, ঠিক আছে? ওগুলা যদি ভুল একটা কিছু দেওয়া, ওই ভুলটারে সরাবে, দেন আবার নতুনটারে যুক্ত করাবে। তার মানে ডিএনএ পলিমারেজের মনে রাখবা যে প্রুফ রিডিং সিস্টেম আছে, যেটা কী করে, কোনো কারণে যদি ভুল নাইট্রোজেন বেস যুক্ত করাও, নিউক্লিওটাইড অ্যাড করার সময় যদি ভুল নাইট্রোজেন বেস অ্যাড করাও, অ্যাডেনিনের কমপ্লিমেন্টারি যদি থায়ামিন না বসায় অন্য কোনো একটা কিছু বসায় ফেলো, তখন সে অটোমেটিক ওটার আবার ঠিক করে দেবে, কারেকশন করে দেবে। তো এটারই বলে কি প্রুফ রিডিং সিস্টেম, আর এটা হলো উভয়মুখী। দেখছো যে উভয়মুখী। তো ডিএনএ রেপ্লিকেশন থেকে আমাদের আজকে এতটুকুই ছিল। সবাইকে ধন্যবাদ।